গল্প শুরু করলে শেষ করতে হয়। জানি না আগের অংশটি কতজন কতখানি শুনেছেন, তবু এই গল্পের শেষের চমকপ্রদ অংশটি না শুনিয়ে পারছি না। মনে অনেকখানি যন্ত্রণা ক্ষোভ নিয়েও যখন কোনো নারী দেখে যে যাকে তিনি শাস্তি দিতে যাচ্ছেন তার প্রায়শ্চিত্ত হয়েই গেছে, এই 8 বছরে যে মানসিক যন্ত্রণা শারীরিক কষ্টের মধ্য দিয়ে গেছে সে মানুষের প্রায়শ্চিত্ত সেখানেই হয়েছে, তখন তাকে ক্ষমা করে দেওয়া ছাড়া আর উপায় থাকে না। গল্পের শিরোনামের এই ছোট্ট অথচ দৃঢ় না শব্দটি কখনো কোনো মূল্যেই অপরাধীকে ক্ষমা না করতে চাওয়া, কখনো অপরাধীর করুণ অবস্থা দেখে নারীর স্বাভাবিক ক্ষমাশীল দৃষ্টিতে তার অপরাধকে অস্বীকার করা এবং শেষে স্বামীর মৃত্যুতে যে অভাবনীয় ক্ষতি হয়েছে কোনো অর্থমূল্যে যে পূরণ করা যায় না তা, এবং অর্থনীতি দৃঢ়ভাবে অস্বীকার করায় এক নারীর স্বাভাবিক কোমল হৃদয় এবং একসঙ্গে তার আত্মসম্মান বোধ প্রকাশ পেয়েছে। এবং এইখানেই গল্পের শিরোনামের সার্থকতা। অনন্ত বেনামি চিঠি হাতে একেবারে কালীনাথের বাড়ি আসিয়া ডাকিল, কালিদা। কে? অনু, আয় আয়। অনন্ত আসিতেই ব্রজরানী ঘোমটা টানিয়া উঠিয়া গেল। অনন্ত লক্ষ্য করিল বাড়ির চারিদিকে একটি লক্ষ্মীশ্রী সুপ্রসন্ন শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা যেন উছলিয়া পড়িতেছে। কালীনাথ বলিল, আর তুই আসিসই না। এলে খুশি হও কিনা সত্যি বলো দেখি। হা হা করিয়া হাসিয়া কালীনাথ সে কথার উত্তর আর দিলই না। অনন্ত প্রশ্ন করিল, বউ খুব ভালো হয়েছে না? অকপট প্রসন্ন মুখে কালীনাথ বলিল, রানীর গুণ এক মুখে বলে শেষ করতে পারবো না অনু। দেখছিস না ঘরদোরের অবস্থা। তুইও বউকে একবার নিয়ে আয়, বুঝলি? অনন্ত চুপ করিয়া রহিল। কালীনাথ বলিল, তারপর হঠাৎ কি মনে করে এমন অসময়ে এলে বলে তো? অনন্ত বেনামি চিঠিখানি কালীনাথের হাতে দিয়া বলিল, চিঠিখানা দেখাতে এসেছি তোমাকে। দেখাতে কেন? দিতেই এসেছি। চিঠিখানা তুমি রাখো, আমার শ্বশুর পাঠিয়েছেন বাবার কাছে। কালীনাথের মুখ মুহূর্তে বিবর্ণ হইয়া গেল। অনন্ত আর অপেক্ষা করিল না, উঠিয়া বাহির হইয়া আসিল। কিন্তু দরজা হইতে বাহির হইবার মুখেই পিছন হইতে কে ডাকিল, ঠাকুরপো। অনন্ত পিছন ফিরিয়া দেখিল ব্রজরানী জল খাবারের থালা হাতে তাহাকে ডাকিতেছে। অনন্তর আর যাওয়া হইল না। সে ফিরিল। বৌদির হাতের খাবার তো ফেলে দেওয়া যায় না, কি বলো কালিদা? বৌদি আমার স্বর্গের দেবী, তার হাতের জিনিস এ যে অমৃত। কালীনাথ শুষ্ক হাসিয়া বলিল, নিশ্চয়। নিতান্ত অপ্রত্যাশিতভাবেই অনন্তর স্ত্রী একদিন আসিয়া উপস্থিত হইল। অনন্তর পিতা চরম পত্রই পাঠিয়াছিলেন। সেই পত্রের ফলে আলোকপ্রাপ্ত হইয়াও বধূর পিতা আর থাকিতে পারিলেন না। তিনি স্বয়ং উদ্যোগী হইয়া মেয়েকে পাঠাইয়া দিলেন। ফুটবল টিম লইয়া অনন্ত সেদিন ম্যাচ দেখিতে যাইবার কথা। সকালবেলাতেই বধূকে এমন অযাচিতভাবে আসিতে দেখিয়া মনটা তাহার উল্লাসে ভরিয়া উঠিল। সে স্থির করিল সে আজ আর যাইবে না। কিন্তু সেই টিমের সর্বশ্রেষ্ঠ হাফব্যাক, তাহার উপর সেই ক্যাপ্টেন, মনটা তাহার খুঁতখুত করিতে লাগিল। অবশেষে ভাবিয়া চিন্তিয়া স্থির করিল
খেলা শেষ হওয়ার পরেই সে ট্যাক্সি করিয়া ফিরিয়া আসিবে। 30 মাইল রাস্তা বই তো নয়, ট্যাক্সি না পাওয়া গেলে বাইসাইকেল আছে। রাত্রির অন্ধকারকে সে ভয় করে না। সে পুলকিত চিত্তে বাড়ির ভিতর আপনার শয়নকক্ষে গিয়া উঠিল। বধূটি পিছন ফিরিয়া কি যেন করিতেছিল। অনন্ত সন্তর্পিত পদক্ষেপে আসিয়া তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিল। চকিত হইয়াই মুখ তুলিয়া অনন্তকে দেখিয়া সে সবলে আপনাকে মুক্ত করিবার চেষ্টা করিয়া বলল, ছাড়ো। হাসিয়া অনন্ত বলিল, এত রাগ কেন? রাগ নয়, ছাড়ো তুমি। রীতিমতো রাগ। কিন্তু আমি তো আবার বিয়ে করব লিখিনি, বাবা লিখেছিলেন বিয়ে দেবে। ছাড়ো বলছি, ছাড়ো, নইলে আমি চিৎকার করব বলে দিচ্ছি। অনন্ত স্ত্রীকে মুক্ত করিয়া দিয়া বলিল, কিন্তু তোমার এমন ব্যবহার কেন? বধূ সে কথার কোনো উত্তর দিল না। ক্রুদ্ধ নেত্রে স্বামীর মুখের দিকে শুধু চাহিয়া রহিল। অনন্ত আবার বলিল, ওই তো কালীদাদার বউ, তার ব্যবহার দেখে এসো, স্বামীকে সে কত ভক্তি করে। মুখের কথা কাড়িয়া লইয়া বধূ বলিয়া উঠিল, কার সঙ্গে নিজেকে তুলনা করছো? শিবে আর বাঁদরে? সে বিদ্বান। অনন্ত আর দাঁড়াইল না, হন হন করিয়া বাহির হইয়া চলিয়া গেল। একেবারে আস্তা বলে গিয়া ডাকিল, নিত্য। নিত্য সহিস কয়েকজন বন্ধুবান্ধব জুটাইয়া গোপনে চোলাই করা মদ খাইতেছিল। অসহিষ্ণু অনন্ত একেবারে দরজা ঠেলিয়া খুলিয়া বলিল, হান্টার কই? হান্টার গাছটা লইয়া যাইতে যাইতে সে আবার ফিরিল। দেখি রে। নিত্য বুঝিতে না পারিয়া বলিল, আজ্ঞে, ওই বোতলটা। বলিয়া নিজেই অগ্রসর হইয়া বোতলটা তুলিয়া লইয়া খানিকটা গিলিয়া ফেলিল। নির্জলা হলাহল বুকের মধ্যে অগ্নিশিখার মতো জ্বালা ধরাইয়া দিল। মাথার মধ্যে ক্রোধ হু হু করিয়া জ্বলিয়া উঠিল। সে আবার দ্রুতপদে অন্দরে প্রবেশ করিয়া স্ত্রীর সম্মুখে দাঁড়াইয়া বলিল, কি বলছিলে বলো এবার। সে মূর্তি দেখিয়া বধূটি স্তম্ভিত হইয়া গেল। পরক্ষণেই সুরার গন্ধে ক্ষোভে আত্মবিস্মৃত হইয়া বলিয়া উঠিল, তুমি মদ খাও? মাতাল তুমি? হ্যাঁ খাই, মদ খাই, গাঁজা খাই, সব খাই। তোমার বাপের পয়সায় খাই। আত্মবিস্মৃতা বধূ বর্ধিততর ক্ষোভে বলিয়া উঠিল, মাতাল মুখ্যু কোথাকার। কথা তাহার অসমাপ্ত থাকিয়া গেল। হান্টারের আঘাতে তীব্র যন্ত্রণায় অস্থির হইয়া সে চিৎকার করিয়া উঠিল। হান্টারের পাকানো কষাখানির তীক্ষ্ণ আঘাতে বাহুমূল হইতে সমস্ত হাতখানা দীর্ঘরেখায় কাটিয়া গিয়াছে। অনন্ত হান্টার হাতে তত্তর করিয়া নামিয়া গেল। ফুটবল টিম লইয়া যাত্রার পথে ক্ষুধা অনুভব করিয়া সে আসিয়া উঠিল কালীনাথের বাড়ি। কালীদা? কালীনাথও বাহির হইতেছিল। সে বলিল, এই যে আমি যে যাচ্ছিলাম তোর কাছে। অনন্ত বলিল, সে পরে শুনব। বৌদি কই? বৌদি? তোমার বৌদির হুকুমেই তো যাচ্ছিলাম, তার ব্রত আছে, তোমায় তার ব্রাহ্মণ করেছে। সে হবে, কিন্তু এখন কিছু খেতে দাও তো বৌদি। ব্রজরানী অদূরে আসিয়াই দাঁড়াইয়াছিল। সে বলিল, সে কি, আজ তোমার বউ এসেছে? আহ বৌদি, থাক না সে কথা। এখন তুমি খেতে দেবে কিছু? বলো, নয়তো অন্যত্র চেষ্টা করে দেখি। আমার সময় নেই, তোমার বাপের বাড়ির শহরে যাচ্ছি ম্যাচ খেলতে। ব্রজরানী ব্যস্ত হইয়া থালায় জল খাবার সাজাইয়া আনিয়া নামাইয়া দিল। কালীনাথ প্রশ্ন করিল, ফিরবি কবে?
পরশু যে তোর বৌদির ব্রত। ক্ষুধার শান্তিতে প্রসন্নভাবেই অনন্ত বলিল, কাল সকালে। পরশুর জন্যে ভাবনা কি, কিন্তু ব্রতটা কি? লজ্জিত হইয়া ব্রজরানী নতমুখী হইয়া রহিল। উত্তর দিল কালীনাথ, অবৈধব্য ব্রত, অর্থাৎ আমার আগে মরবার পাসপোর্টের ব্যবস্থা করছেন আর কি। বাহ, মেয়েদের এই ধারণাটা আমার ভারী ভালো লাগে কালিদা। তারপর ব্রজরানীর মুখের দিকে চাহিয়া সে বলিল, বৌদি, স্বর্গের দেবী তুমি। লজ্জিতা ব্রজরানী প্রসঙ্গান্তর আনিয়া বলিল, আমার বাপের বাড়িতে গিয়ে কিন্তু তুমি যেন উঠো ঠাকুরপো, নইলে ঝগড়া হবে। আমারও উপকার হবে, ওদের খবর পাবো, কদিন খবর পাইনি। ম্যাচ জিতিয়াও অনন্তর মনটা ভালো ছিল না। প্রভাতের সেই তিক্ত স্মৃতি তাহার মনকে অহরহ পীড়া দিতেছিল। সে অবসন্নভাবেই ব্রজরানীর পিত্রালয়ের বাহিরের ঘরে নির্জীবের মতো শুইয়া রইল। ব্রজরানীর অনুরোধ মতো সে এইখানেই আতিথ্য স্বীকার করিয়াছে। দলের সকলে দারুণ আপত্তি করিয়াছিল। না না, সে হবে না ভাই, জিতলাম ম্যাচ, সমস্ত রাত আজ হই হই করবো, ফুর্তি করব, তুমি ক্যাপ্টেন, তুমি না থাকলে চলে? সবিনয়ে হাত জোড়ো করিয়া অনন্ত বলেছিল, সে হয় না ভাই, আমি কথা দিয়ে এসেছি বৌদিকে। বেশ, তবে একটু খেয়ে যাও। তাহারা বোতল গ্লাস বাহির করিয়া বসিল। কিন্তু জিভ কাটিয়া অনন্ত বলিল, ছি, তাই হয়? কুটুম্ব লোক। বারবার অনন্তর চোখ ভরিয়া জল আসিতেছিল, মনটা যেন উদাস হইয়া গিয়াছে। ব্রজরানীর মা ঘরে প্রবেশ করিয়া বলিলেন, ব্রজ আমার ভালো আছে বাবা? তাড়াতাড়ি অনন্ত উঠিয়া তাহাকে প্রণাম করিয়া বলিল, হ্যাঁ মামা, বৌদি ভালোই আছে। ব্রজ তোমার সুখ্যাতি নিয়েছে তো বাবা, তোমাদের যত্ন আত্মি করে তো? উচ্ছ্বসিত হইয়া অনন্ত বলিল, এ যুগে এমন মেয়ে হয় না মামা। সতী সাবিত্রী বইয়ে পড়েছি, বৌদির মধ্যে চোখে দেখলাম। ব্রজরানীর মা পরম তৃপ্ত হইয়া বলিলেন, বেঁচে থাকো বাবা, দীর্ঘায়ু হও। তোমরা নিজেরা ভালো, তাই সেই দৃষ্টান্তে ব্রজ আমার ভালো হতে পেরেছে। অতঃপর বেয়াই বেয়ানদের প্রণাম জানাইতে অনুরোধ করিয়া তিনি বিদায় লইলেন। কিছুক্ষণ পর আবার তিনি একটা বাটিতে দুধ লইয়া প্রবেশ করিয়া ডাকিলেন, বাবা। অনন্তর মন তখন আপনার শ্বশুরবাড়ির সহিত এই বাড়িটার তুলনা করিতে ব্যস্ত। সে কোনো সাড়া দিল না, ভালো লাগিল না তাহার। ব্রজরানীর মা তাহার নিস্তব্ধতা দেখিয়া আপন মনে বলিল, খেলাধুলো করে নিথরে ঘুমিয়ে পড়েছে বাবা। তিনি আবার বাহির হইয়া গেলেন। বাড়ির ভিতরে হরদাস প্রশ্ন করিলেন, ঘুমিয়ে পড়েছে বুঝি? হ্যাঁ, ক্লান্ত হয়ে ঘুমুচ্ছে, আর ডাকলাম না। ওহ, খুব খেলেছে ছোকরা, ভালো খেলে, স্বাস্থ্যও ভালো, বেশ ছেলে। মা বলিলেন, ভারী মিষ্টি কথা। ব্রজের কথা বলতে একেবারে পঞ্চমুখ, ভালো বংশের ছেলে। সেই চিঠিটা কিন্তু তাহলে কেউ হিংসে করে লিখেছিলে। মাতাল, নেশাখোর, চরিত্রহীন, গোয়ার, দেখে তো মনে হয় না। হাসছ যে? হাসছে কেন, তাই তো জিজ্ঞেস করছি। সে চিঠিখানা কিন্তু কালীনাথের হাতের লেখা। কালীনাথের এখনকার চিঠির লেখার সঙ্গে সে চিঠি মিলিয়ে দেখেছি আমি। ব্রজকেও দেখতে এসেছিল তো, খুব পছন্দ হওয়ায় এই কাণ্ড করেছিল।
তা ব্রজরামার তপস্যা ভালো, কালীনাথ আমার রূপে গুণে জামাইয়ের মতো জামাই, ব্রজ বলতে পাগল। অনন্তর মাথার ভিতরটা ঝাঁ করিয়া উঠিল। শেষ রাত্রে সে উত্তপ্ত মস্তিষ্কে স্থির করিল সে পড়াশোনা করিবে। জীবনে প্রশংসা শান্তি এ তাহার চাই, তাহার জন্য তপস্যার প্রয়োজন হয়, সে তপস্যাই করিবে। সর্বান্তকরণে সে কালীনাথকে মার্জনা করিল, ব্রজরানীকে বারবার মনে মনে আশীর্বাদ করিল, তুমি চিরসুখী হও, চিরায়ুষ্মতী হও। বাড়িতে আসিয়াই কিন্তু তাহার সব গোলমাল হইয়া গেল। দারুণ ক্রোধে তাহার পিতা বলিলেন, তোর মুখ দেখতে চাই না আমি, তুই আমাদের বংশের কলঙ্ক, তোর থেকে এত বড় বাড়ির মান গেল, মর্যাদা গেল, তুই মরলি না কেন? কালই অনন্তর বধূ যে লোকের সঙ্গে আসিয়াছিল সেই লোকের সঙ্গেই পিত্রালয়ে চলিয়া গিয়াছে। অনুনয় উপরোধ সমস্ত উপেক্ষা করিয়া শেষ পর্যন্ত পুলিশের সাহায্য লইতে উদ্যত হইলে এ পক্ষ নীরবে পদ মুক্ত করিয়া সরিয়া দাঁড়াইতে বাধ্য হইয়াছিলেন। বধূটি যে কটু কথাগুলো বলিয়াছে তাহার তীক্ষ্ণতায় মর্মাহত অনন্তর জননীর চোখের জল এখনো শুকায় নাই। অনন্তর সব গোলমাল হইয়া যাইতেছে, তবুও সে অত্যন্ত দৃঢ়তার সহিত বলিল, আমি চললাম। কোথায়? শ্বশুরবাড়ি। মা আর্তস্বরে বলিলেন, না না। ভয় নেই মা, আমি শ্বশুরের পায়ে ধরে ক্ষমা চাইব। সে বাহির হইয়া চলিয়া গেল এক বস্ত্রে, সেই অভুক্ত অবস্থায়। মা পিছন পিছন আসিয়াও পিছন ডাকার অমঙ্গল ভয়ে আর ডাকিতে পারিলেন না। শ্বশুরবাড়িতে আসিয়াই সে সত্যই শ্বশুরের পা দুইটা জড়াইয়া ধরিল। শ্বশুর মুহূর্তে পা দুইটা টানিয়া লইয়া দ্রুত গতিতে স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। অনন্ত স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। অকস্মাৎ তীব্র যন্ত্রণায় অস্থির হইয়া লাফ দিয়া ঘুরিয়া দাঁড়াইয়া দেখিল হানটার উত্তত করিয়া রক্তচক্ষু শ্বশুর। অনন্ত এবার স্থির হইয়া দাঁড়াইল। হানটারে রাসফালিত রজ্জুশিখা বারবার তার দেহখানাকে জর্জরিত করিয়া দিল। জামা ছিঁড়িয়া সর্বাঙ্গ রক্তাক্ত হইয়া উঠিল। বেরো, আমার বাড়ি থেকে বেরো। অনন্ত স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। হাতের হান্টার গাছা ফেলিয়া দিয়া গৃহকর্তা হাঁকিলেন, দারোয়ান, নিকাল দো ইসকো। তিনি স্থান ত্যাগ করিয়া চলিয়া গেলেন। দারোয়ান আসিতে অনন্ত দ্রুতপদে বাড়ি হইতে বাহির হইয়া চলিয়া গেল। তাহার মধ্যে আগুন জ্বলিয়া উঠিল, সমস্ত সংকল্প ভাসিয়া গেল। সে স্থির করিল বাড়ি হইতে রিভলভারটা লইয়া ফিরিয়া ওই দাম্ভিক জানোয়ারটাকে হত্যা করিবে, তারপর সে নিজে আত্মহত্যা করবে। বাড়ির স্টেশনে নামিয়া দেখিল তাহাদের লোকজন পালকি লইয়া অপেক্ষা করিতেছে। বধূ লইয়াই সে ফিরিবে এমন প্রত্যাশাই সকলে করিতেছিল। বাড়ির সরকার অগ্রসর হইয়া আসিয়া বলিল, বৌমা আসেননি? এ কি ছোটবাবু? সর্বাঙ্গে সরকার শিহরিয়া উঠিল। অনন্ত দ্রুত স্টেশন ত্যাগ করিয়া মাঠের রাস্তায় নামিয়া পড়িল। সকলের অলক্ষিতে একটি অব্যবহার্য সিঁড়ি দিয়া সে উপরে উঠিয়া আসিল। রিভলভারটা কোথায়? মুহূর্তে অব্যবস্থিত চিত্তে তাহার খেয়াল হইল, শ্বশুরকে হত্যা করিয়া কি হইবে? কন্যার বৈধব্যের যাতনা ভোগ করিবে কে? বারবার তাহার মন বলিল, সেই ভালো। সে আপনার পরম প্রিয় রিপিটারটা তুলিয়া লইল। খুলিয়া দেখিল কয়টা কার্তুজ ভরাই আছে। ঘরে? এই ঘরে? না,
একবার কোনো ক্রমে ব্যর্থ হইলে তখন আর উপায় থাকিবে না। কোনো নির্জন প্রান্তরে আত্মহত্যার সংকল্প লইয়া রিপিটারটা হাতে করিয়া অলক্ষিতে সে আবার বাহির হইয়া পড়িল। বিহলের মতো কোন দিকে কোন পথে এসে চলিয়াছিল খেয়াল ছিল না। অনু, অনু! কালীনাথের বাড়ির জানালায় অনন্তর প্রতীক্ষায় ব্রতচারিণী ব্রজরানী দাঁড়াইয়াছিল। কালীনাথ জল খাইতে বসিয়াছে। জল খাইয়াই অনন্তকে সে ডাকিয়া আনিবে। ওপাশে ব্রতের আয়োজন সাজানো। ব্রজরানীর চোখে পড়িল অনন্ত বন্দুক হাতে চলিয়াছে। সে বলিল, অনু ঠাকুরপো পথ দিয়ে যাচ্ছে। কালীনাথ ডাকিল, অনু, অনু! কে? কালীনাথ? অনন্তর মস্তিষ্কের অগ্নিশিখার উপর যেন ঘৃতাহুতি পড়িয়া গেল। সহস্র শিখায় লেলিয়ান হইয়া সে জ্বলিয়া উঠিল। কালীনাথ, তাহার জীবনের কুগ্রহ, তাহার সুখে পরম সুখী কালীনাথ, 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 তাহার জীবনের সাথী কালীনাথ। আকাশে কোথায় যাইবে? অনন্ত বাড়ির মুক্ত দ্বার পথে প্রবেশ করিয়া বলিল, এই যে। হাহা করিয়া হাসিয়া কালীনাথ বলিল, এসেই বন্দুক হাতে? কুকুর মারা মনে পড়ে? তেমনি করে মারব তোমাকে। সঙ্গে সঙ্গে বন্দুকটা সে তুলিয়া ধরিল। ব্রজরানী আর্তস্বরে চিৎকার করে উঠিল। কালীনাথ বন্দুকের নলটা চাপিয়া ধরিয়া অন্যদিকে ফিরাইবার চেষ্টা করিয়া চিৎকার করিয়া উঠিল, অনু, ক্ষমা, ক্ষমা! ভীষণ গর্জনে মৃত্যু তখন হুঙ্কার দিয়াছে। কালীনাথের যে হাতখানি নলটা চাপিয়া ধরিয়াছিল সেটা ভাঙিয়া গেল। ব্রজরানী কালীনাথকে সবলে আকর্ষণ করিয়া চিৎকার করিল, ঠাকুরপো! আবার বন্দুকটা গর্জিয়া উঠিল। কালীনাথ পড়িয়া গেল, কিন্তু তখনও সে জীবিত। আবার কালীনাথের রক্তাপ্লুত দেহ নিস্পন্দ, নিথর। অনন্ত দ্রুত বাহির হইয়া গ্রাম পার হইয়া প্রান্তরে পড়িল। তারপর এক স্থানে দাঁড়াইয়া বন্দুকের নলটা মুখে পুড়িয়া পা দিয়া ঘোড়াটা টানিয়া দিল। খট করিয়া একটা আওয়াজ হইল শুধু। এ কি? বন্দুকটা তুলিয়া কার্তুজের ঘর খুলিয়া অনন্ত দেখিল শূন্য। নাই, আর নাই। 3টি কার্তুজই ছিল, ফুরাইয়া গিয়াছে। যাক, দড়ি তো আছে। কাপড় ছিঁড়িয়া দড়ি তো সহজেই হইবে। পরক্ষণেই আতঙ্কে শিহরিয়া উঠিয়া বন্দুকটা ফেলিয়া দিয়া সভয়ে এসে ছুটিতে আরম্ভ করিল। মৃত্যুর ভয়ঙ্কর মূর্তি, ওই যে রক্তাক্ত বিকৃত মূর্তি কালীনাথ ভাঙা হাতে ফাঁসির দড়ি লইয়া তাহার দিকে ছুটিয়া আসিতেছে। প্রাণপণে সে ছুটিল। ধরা পড়িল সে 10 দিন পরে বাংলার বাহিরে একটা দুর্গম পার্বত্য প্রদেশে। সে তখন ঘোর উন্মাদ। 8 বৎসর পাগলা গারদে থাকার পর প্রকৃতিস্থ হইয়াছে। দায়রা আদালতে সেই বিচার হইতেছে। কাল ব্রজরানীর সাক্ষ্য দেবার দিন। আজ 8 বৎসর ব্রজরানী অশৌচ পালন করিয়া আসিতেছে। তৈলহীন স্নান, আপন হাতে হবিষ্যান্ন আহার, মৃত্তিকায় শয়ন করিয়া সে এই দিনটির প্রতীক্ষায় ছিল। হরদাসকে মা বলিলেন, বুঝলাম সব বাবা। এই রাত্রি 3 প্রহর হয়ে গেল। একে একে অনন্তর মা বউ সকলে এলেন, কিন্তু উপায় কই? সে তো কথা শুনলে না। দেখে আয়, চোখ বুজে বসে আছে দেওয়ালে ঠেস দিয়ে। মধ্যে মধ্যে ফোঁটা ফোঁটা জল পড়ছে। চোখ খুলে সে তাকালে না পর্যন্ত। নইলে যা হবে হোক, ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে। বলিতে ভুলিয়াছি, কালীনাথের মৃত্যুর সময় ব্রজরানী ছিল অন্তঃসত্ত্বা। একটি পুত্র সে এই দুর্ভাগ্যের মধ্যেও পাইয়াছে। হরদাসবাবু নিজে গিয়া ডাকিলেন,
ব্রজ? চোখ না খুলিয়াই সে উত্তর দিল, না। কথাটাই শোন। না। মা আসিয়া বলিলেন, এইবার একটু ঘুমে নে ব্রজ। শিহরিয়া উঠিয়া ব্রজ বলিল, না, ঘুমাইলে সে মূর্তি ব্রজর সম্মুখে আসিয়া দাঁড়াইবে। মা বলিলেন, আমি গায়ে হাত দিয়ে রাখব রে। না, আদালত লোকে লোকারণ্য হইয়া গিয়াছে। ব্রজরানীর সাক্ষ্য শুনিবার জন্য আজ লোক যেন ভাঙিয়া পড়িয়াছে। ব্রজরানী কঠিন দৃঢ় পদক্ষেপে আসিয়া সাক্ষীর কাঠগড়ায় উঠিল। সম্মুখের কাঠগড়াইতেই একটা লোক, শুভ্র কেশ, শীর্ণ নুব্জ দেহ, স্তিমিত বিহল দৃষ্টি, হাত জোড়ো করিয়া দাঁড়াইয়া রহিয়াছে। সে বিহল দৃষ্টিতে ব্রজরানী দিকে চাহিয়া সপ্রশ্ন ভঙ্গিতে যেন নিজেকেই নিজে প্রশ্ন করিতে লাগিল। উত্তর যেন অতি পরিচিত স্থানে, অতি নিকটে, তবু সে খুঁজিয়া পাইতেছে না। ব্রজরানী স্তম্ভিত হইয়া খুঁজিতেছিল। কোথায় সে দৃপ্ত দাম্ভিক বলশালী যুবা? কই, সে কোথায়? এ কি সেই মানুষ? না না, এসে নয়, হইতেই পারে না। তাহার অন্তরের মধ্যে একটা প্রবল আবেগ আসিয়া অকস্মাৎ তাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। সে থরথর করিয়া কাঁপিতেছিল, চোখ দুইটি জলে পরিপূর্ণ হইয়া উঠিল। অকস্মাৎ ওই জীর্ণ শীর্ণ হতভাগ্য যেন স্মৃতিকে খুঁজিয়া পাইল। সে পরম মুগ্ধ দৃষ্টিতে গভীর শ্রদ্ধায় তাহার দিকে চাহিয়া বারবার ঘাড় নাড়িয়া যেন নিজেকেই সমর্থন করিয়া বলিল, দেবী, দেবী, স্বর্গের দেবী তুমি বৌদি। ব্রজরানীর চোখ দিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িল। করুণায় মমতায় সে যেন দেবী হইয়া উঠিয়াছে। সরকারি উকিল ব্রজরানীকে সান্ত্বনা দিয়া বলিলেন, কেঁদে কি করবেন মা, এখন বিচার প্রার্থনা করুন, সুবিচার যাতে হয় তাহাতে সাহায্য করুন। পৃথিবীর দীনতা পুঞ্জীভূত হীনতায় জীর্ণ, ঘৃণাহত ওই হতভাগ্য, হায় রে, গলায় দড়ি বাঁধিয়া তাহাকে ঝুলাইয়া দিবে? এ কি বিচার? এ কাহার বিরুদ্ধে বিচার? ব্রজরানীর সমস্ত যেন গোলমাল হইয়া গেল। সরকারি উকিল প্রশ্ন আরম্ভ করিলেন। ওদিকে জনতার মধ্য হইতে অস্ফুট গুঞ্জনে উচ্চারিত দুই চারিটি কথা ভাসিয়া আসিতেছিল। ফাঁসি নয়, বন্দুকের গুলি দিয়ে মারুক ওকে। ব্রজরানীর চোখে আবার জল দেখা দিল। সে চারিদিক চাহিয়া দেখিল, সমস্ত লোক নিষ্করুণ নেত্রে আক্রোশ ভরে চাহিয়া আছে ওই হতভাগ্যের দিকে। গম্ভীর মুখে জজ সাহেব ইংরেজিতে কি মন্তব্য করিলেন অর্থ না বুঝিলেও ব্রজরানী সে শব্দের কাঠিন্য অনুভব করিল। আদালতের পিয়ন বারবার হাঁকিতেছিল, চুপ চুপ, আসতে। এই লোকটিকে দেখুন, অনেক পরিবর্তন হয়েছে অবশ্য। এই অনন্ত কি আপনার স্বামীকে খুন করেছে? সরকারি উকিল প্রশ্ন করিলেন। ব্রজরানীর অন্তরাত্মা তারস্বরে প্রতিবাদ করিয়া উঠিল। তাহারই প্রতিধ্বনি জনতা স্তম্ভিত হইয়া শুনিল। না। তারপর সংক্ষিপ্ত কয়েকটি কথা। ব্রজরানী ফিরিল যেন স্বপ্নাচ্ছন্নের মতো। হৃদয় একটা প্রগাঢ় প্রশান্তি, হৃদয় মন যেন কত লঘু হইয়া গিয়াছে। সঙ্গে ছিলেন হরদাসবাবু। তিনি তাহাকে বলিলেন,
তোর মামা শ্বশুরের সঙ্গে একবার দেখা কর ব্রজ, যা দিতে চেয়েছিলেন চেয়ে নে। ভবিষ্যতে ব্রজ বলিলেন, না। বাড়িতে ব্যাপারটার সমালোচনার আর অন্ত ছিল না। ব্রজর মা পর্যন্ত কন্যার বুদ্ধিহীনতার সমালোচনা করিতেছিলেন। তিনি বলিলেন, তুমিই একবার যাও হরদাস, ওর নাম করে। সে গেল কোথায়? সন্ধ্যার অন্ধকারে ব্রজরানী ক্লান্ত হইয়া ঘরের মধ্যে ঘুমিয়া পড়িয়েছিল। মা আসিয়া দেখিয়া বিরক্ত হইয়া বলিলেন, আবার এখনই স্বপ্ন দেখে চেঁচিয়ে একটা কাণ্ড করে বসবে। ব্রজ, ও ব্রজ, চল নিচে শুবি, এখানে একা তোর আবার ভয় করবে। ব্রজ নিদ্রারক্ত চোখ মিলিয়া বলিল, না। সে আবার নিশ্চিন্ত নিদ্রায় নয়ন নিমীলিত করিল।